আচ্ছা, আপনারা কথা শুনতে পাচ্ছেন কিনা? ফারজানা হক বলেছেন দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনারা কথা শুনতে পাচ্ছেন কিনা? আসলে আপনারা জানেন এখন আসলে গত কিছুদিন ধরে ওয়েদারটা একরকম যাচ্ছে না। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, কখনো প্রচণ্ড গরম হচ্ছে কখনো। তো আমার এখানে একটু বৃষ্টিপাত হচ্ছিল, এই কারণে হয়তো বা নেটওয়ার্কের সমস্যা, আমার এখানে নেটের প্রবলেমের কারণে আমি আসলে পারছিলাম না। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা আলোচনা শুরু করতে চাই। আমরা বলতে চাচ্ছিলাম যে আমরা আমাদের কথা বলবো, কথাটা শুরু করব মূলত আমরা আমাদের কথাটা শুরু করব মূলত পঞ্চপাণ্ডবের যে সদস্যরা আছেন 5 জন। আমরা সকলে জানি ধারাবাহিকভাবে বলতে গেলে এদের মাঝে আছেন জীবনানন্দ দাশ, এরপরে আছেন অমিয় চক্রবর্তী, এরপরে আছেন সুধীন্দ্রনাথ দত্ত, এরপরে আছেন বুদ্ধদেব বসু এবং সর্বশেষ আছেন বিষ্ণুদে। এই যে ধারাবাহিকতাটা আমি বললাম, এই ধারাবাহিকতাটা মূলত তাদের জন্মসালের ভিত্তিতে ধারাবাহিকভাবে বলা হয়েছে। তো আমরা এদেরকে নিয়ে যখন কথা বলতে চাইবো, আমরা বলছিলাম যে সে সময়ে এদের লেখা নিয়ে, এদের লেখার পক্ষে এবং বিপক্ষে অনেক যুক্তি প্রদর্শন হয়, অনেক সমালোচনা হয়, অনেক আলোচনা হয় এবং সমালোচনা অনেক সময় খুব বাজে পর্যায়ে চলে যায়। তো সে সময়ে একটা পত্রিকা ছিল যেটার নাম ছিল শনিবারের চিঠি, যে পত্রিকার সম্পাদনা করতেন সজনীকান্ত সেন। তো এই সজনীকান্ত বাবু যেমন করে একটা পত্রিকাকে ব্যবহার করতেন, এই যে নতুন বাংলা সাহিত্যে নতুন একটা সাহিত্য ধারা, নতুন কেন বলছি সেটা নিয়ে আমি একটু পরে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। এই নতুন সাহিত্য ধারার বিপক্ষে কথা বলতেন, এর সমালোচনা করতেন। তো ঠিক তেমনভাবেই এই সাহিত্য ধারার বা এই কবিদের পক্ষে কয়েকটা পত্রিকা কাজ করে এবং যার মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কল্লোল পত্রিকাটি। এবং কল্লোল পত্রিকার পাশাপাশি আরও কিছু পত্রিকা যেমন উত্তরা, কবিতা, প্রগতি, পূর্বাশা, এই পত্রিকাগুলো সে সময় এই পঞ্চপাণ্ডবের লেখার ধরন, তাদের যে সাহিত্যকর্মের ধরন, সেগুলোর সপক্ষে কাজ করে গেছে। তো এই পত্রিকাগুলোর সে সময়কার ভূমিকা বা কল্লোল পত্রিকার সে সময়কার যে একটা বোল্ড একটা ভূমিকা, সেই ভূমিকার জন্য বাংলা সাহিত্যে আমরা এই সময়টাতে একটা যুগ দেখতে পাই যেটাকে কল্লোল যুগ বলে। তো এই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের আলোচনা হবে এবং আমার ব্যক্তিগতভাবে লক্ষ্য যে প্রতিদিন আমরা চেষ্টা করব প্রধান দুজন কবি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের আধুনিক যুগে এবং কাজী নজরুল ইসলাম আমাদের আলোচনার জন্য প্রধান দুজন কবিকে নিয়ে যে ক্লাসগুলো হবে, সেই ক্লাসগুলো বাদ দিয়ে অন্যান্য ক্লাসগুলোতে আমরা প্রতিদিন যেন 8 থেকে 10 জন করে সাহিত্যিক সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে পারি। কারণ সকল সাহিত্যিক সম্পর্কে আমাকে যে সবিস্তারে অনেক কিছু জানতে হবে বিষয়টা এরকম নয়। তো আমরা এই পঞ্চপাণ্ডব সম্পর্কে জেনে কল্লোল যুগ সম্পর্কে আমাদের আলোচনা শেষ করে আরও 2-1 জন কবি সাহিত্যিক যেমন আবুল ফজল, দেন সৈয়দ মুস্তফা আলী, এদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করব। তো আমরা সময় নষ্ট না করি, আমরা আমাদের আলোচনায় যাই। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যখন কাব্য চর্চা শুরু করেন, প্রাথমিকভাবে তিনি মধ্যযুগীয় কবি সাহিত্যিকদের দ্বারা এবং তৎপরবর্তী গীতি কবিতার কবি সাহিত্যিকদের দ্বারা প্রভাবিত ছিলেন। বিহারীলাল চক্রবর্তীর লেখনীর একটা প্রভাব আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্ট্রোডাক্টরি যে রচনাগুলো আছে সে রচনাগুলোর মধ্যে দেখতে পাই। ইভেন আমরা এটাও লক্ষ্য করি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার বাল্য বয়সেই তিনি কি করেছিলেন, তিনি চেষ্টা করেছিলেন মধ্যযুগের বৈষ্ণব পদাবলী ধারার যে কাব্য রয়েছে সেই ধারায় পদাবলী রচনা করতে, যেটাকে আমরা ভানু সিংহের পদাবলী নামে চিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই শুরুর দিকে, সাহিত্য জীবনের শুরুর দিকে লেখার যে ধারা, সেই লেখার ধারায় পরবর্তী জীবনে পূর্ণতার সময়ে এসে বেশ কিছু পরিবর্তন সাধিত হলেও বাংলার সেই সময়কার যে সাহিত্যানুরাগী মানুষরা রয়েছেন এবং সাহিত্যপ্রেমী মানুষরা রয়েছেন, তারা মোটামুটি একটা প্রচলিত ধারার সাথে মানিয়ে নিয়েছিলেন এবং তার অনুসারীতে পরিণত হয়েছিলেন, যেটাকে আমরা রবীন্দ্র প্রভাব বলয় বা রবীন্দ্র বলয় বলে চিনি। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে লিখতেন, ধারণা করা হতো যে কবি সাহিত্যিকরা সে সময় যে ট্রেডিশনটা এরকম ছিল যে যারা লিখছেন তারা এই রবীন্দ্রনাথ ঠাকুরের বলয়ের মধ্য থেকে লিখবেন, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় একটা ব্যাটার ছিলেন, এখনও আছেন, এখনও যে নাই বিষয়টা তা না। কিন্তু দেখা যায় যে 1930-এর দশকে বাংলা সাহিত্যে কিছু নবীন সাহিত্যিকের আবির্ভাব ঘটে। আমরা জানি 30-এর দশক বলতে কি বোঝায়। 30-এর দশক বলতে বোঝায় এখানে আসলে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হচ্ছে 1920-এর পর থেকে 1930 পর্যন্ত। এই সময়ের মধ্যে বাংলা সাহিত্যে কিছু তরুণের আবির্ভাব ঘটেছিল, যাদের অধিকাংশই ইংরেজি পড়ুয়া ছিলেন। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব বুদ্ধদেব বসু,
অমিয় চক্রবর্তী, জীবনানন্দ দাশ, তারা সকলে ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী ছিলেন, ল করেছেন অনেকে এর মাঝে। কিন্তু এই ইংরেজি সাহিত্য, সরাসরি ইংরেজি সাহিত্য পাঠ করে তারা যেভাবে ইংরেজি সাহিত্য দ্বারা প্রভাবিত হয়েছেন, তারা চেষ্টা করেছেন তাদের লেখনীতে সেই জিনিসটার একটা প্রতিফলন দেখাতে। অর্থাৎ তারা কবিতা লিখেছেন, বিষয়বস্তু হিসেবে আমাদের এই অঞ্চলের বিষয়বস্তুকেই তারা সিলেক্ট করেছেন, কিন্তু তারা যখন কবিতাগুলো লিখেছেন তখন তারা কবিতা লেখার জন্য ইংরেজি সাহিত্যের যে ধারা আছে, ইংরেজি সাহিত্যের সেই ধারাটাকে অবলম্বন করে তারা কাব্য রচনা করেছেন। এবং যখনই বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য থেকে কোনো কিছু গ্রহণ করে বা ইংরেজি সাহিত্যের অনুকরণে কোনো কিছু গ্রহণ করে সাহিত্য নিজের মাঝে একটা পরিবর্তন এনেছে, তখনই কিন্তু আমরা বলেছি যে বাংলা সাহিত্যের এই সেক্টরে আধুনিকায়ন হচ্ছে। যেমন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে বাংলা সাহিত্যে যখন নাট্য সাহিত্যের সূচনা হয়, অর্থাৎ সেই তারাচরণ শিকদারদের সময় থেকে শুরু করে ভদ্রার্জুন, পরবর্তীতে কুলিনকুল সর্বস্ব, এই যে নাটকগুলো আছে, এই নাটকগুলো কিন্তু মাইকেল মধুসূদন দত্তের পূর্বে আমাদের এই অঞ্চলে রচিত হচ্ছিল। সংস্কৃত নাটকের যে ধারা আছে, সেই সংস্কৃত নাটকের ধারাকে আমাদের এই অঞ্চলের যাত্রাপালার পরিবর্তিত রূপের আদলে তৈরি করে বা সেই আদলে ঢেলে ওই ভদ্রার্জুন, কুলিনকুল সর্বস্ব, এই নাটকগুলো তৈরি হচ্ছিল। কিন্তু দেখা গেল যে আমরা কিন্তু আজকে সেই নাটকগুলোকে সার্থক নাটক হিসেবে দেখি না। আমরা লক্ষ্য করি যে পরবর্তীতে আমরা প্রথম সার্থক নাটক বা বাংলা নাটকে আধুনিকায়নের কথা বলি কখন, যখন কিনা মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক শর্মিষ্ঠা রচিত হলো। এবং আমরা যদি শর্মিষ্ঠা রচনার ক্ষেত্রটা লক্ষ্য করি তাহলে দেখব শর্মিষ্ঠা রচনা করতে গিয়ে মাইকেল মধুসূদন দত্ত বিষয়বস্তু হিসেবে তার ছোটবেলায়, ছেলেবেলায় পড়ে আসা পৌরাণিক যে কাহিনীগুলো আছে, মহাভারত, রামায়ণ থেকে প্রভাবিত হয়ে তিনি কি করলেন, বিষয়বস্তু চিহ্নিত করলেন, বিষয়বস্তু গ্রহণ করলেন। কিন্তু সেই বিষয়বস্তুকে তিনি যখন একটা অবয়ব দান করলেন, তখন তিনি ইংরেজি নাটকের ধারায় সেটিকে সাজানোর চেষ্টা করলেন। তখন গিয়ে কিন্তু আমরা বললাম যে বাংলা নাটক এবার সার্থকতা পেল। অর্থাৎ ইংরেজি ধারায় যখন আমরা আসলাম তখন আমরা এটাকে সার্থক নাটক বললাম। একইভাবে আমরা যদি লক্ষ্য করি বাংলা উপন্যাসের যে প্রভাব, সেই প্রভাবের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখব, বা উপন্যাসের যে ইতিহাস, সেই ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী রচনার বহু পূর্বে থেকেই কিন্তু আমাদের এই অঞ্চলে উপন্যাস রচনার চেষ্টা চলছিল। আমরা যদি হ্যানা ক্যাথরিন ম্যালেন্সের ফুলমণি ও করুণার বিবরণীর কথা চিন্তা করি, বা আমরা যদি প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলালের কথা চিন্তা করি, আমরা কিন্তু দেখেছি যে এগুলো উপন্যাসের আদলে তৈরি হয়েছে। হ্যানা ক্যাথরিন ম্যালেন্সের ফুলমণি ও করুণার বিবরণী তো অনেক ঘাটতি আছে, এই ঘাটতি অনেকটাই কিন্তু কাটিয়ে উঠেছিলেন প্যারিচাঁদ মিত্র তার আলালের ঘরের দুলাল রচনার ক্ষেত্রে। সেটিকে আমরা বাংলা উপন্যাস রচনার প্রথম প্রয়াস হিসেবে স্বীকৃতি দিলেও আমরা কিন্তু সেটাকে বাংলা উপন্যাসের প্রথম সার্থক বাংলা উপন্যাসের কথা বলছি না। আমরা প্রথম সার্থক বাংলা উপন্যাসের কথা কখন বলছি, যখন কিনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার রাজমোহনস ওয়াইফ ইংরেজি উপন্যাস রচনার পরবর্তীতে ইংরেজি উপন্যাসের আদলে আমাদের এই অঞ্চলের বিষয়বস্তুকে গ্রহণ করে তিনি যখন একটা উপন্যাস রচনা করলেন দুর্গেশ নন্দিনী নামে, তখন কি আমরা বললাম যে বাংলা উপন্যাসের আধুনিকায়ন হচ্ছে বা বাংলা উপন্যাস সার্থকতা অর্জন করলো। ঠিক একইভাবে আমরা দেখেছি যে বিংশ শতকের সূচনা লগ্নে যখন রবীন্দ্রনাথের বলয়টা আমাদের এই অঞ্চলে ছিল, রবীন্দ্র বলয়ের কাব্যগুলোকে কেউ কিন্তু ছোট করে দেখছে না, কিন্তু যখন ইংরেজি পড়া শিক্ষার্থীরা, ইংরেজি পড়া কবিরা যখন কিনা আজকে আমাদের দুর্ভাগ্য পিছু ছাড়ছে না। আমার এখানে ইলেকট্রিসিটির ধরন হলো ইলেকট্রিসিটি কিছুক্ষণের মধ্যেই চলে আসে, সো টেনসড হব না, আমি একটু আলোচনা চালিয়ে যাই, আপনারা শুনতে থাকেন। এখন আমাকে কিছু লিখতে হচ্ছে না, আমি কিছু লিখছি না, আপনারা শুনতে থাকেন। যদি ইলেকট্রিসিটি আসতে দেরি হয়ে যায় সেক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাদেরকে আলোচনা করে দিয়ে যেতে। আমার চেহারাটা দেখা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু বোর্ডটা দেখাটা ইম্পর্টেন্ট ছিল। আজকে আমাদের বোর্ডটা দেখাটা ইম্পর্টেন্ট ছিল। তো আমরা কথা বলছিলাম বাংলা উপন্যাসের, মানে বাংলার কাব্যের ধারার কথা বলছিলাম যে এই বিংশ শতকের সূচনা লগ্নে ইংরেজি পড়ুয়া এই কবি সাহিত্যিকদের আবির্ভাবের পূর্বে বাংলা কাব্য যে অনেক পিছিয়ে ছিল এই কথাটা কিন্তু কেউ বলছে না,
বলছে যে এর পরে গিয়ে বাংলা কাব্য ইংরেজি সাহিত্যের ধারায় আধুনিকায়ন হয়েছে বাংলা কাব্যের, ঠিক আছে। এবং এই যে একটা বিপ্লব বাংলা কাব্যের ধারায় যে একটা বিপ্লব ঘটলো, পূর্বের রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গীতি কবিতার ধারা থেকে বেরিয়ে এসে কবি সাহিত্যিকরা যখন নিজেদের মতো করে একটা কাব্য রচনা করা শুরু করলেন, তখন বলা হলো যে এই কবি সাহিত্যিকরা কি করছেন, রবীন্দ্র প্রভাব বলয়ের বাইরে এসে কাব্য রচনা করার চেষ্টা করছেন। এখন এই কথাটা বলতে গিয়ে অনেকেই কিন্তু বলছেন, অনেকেই, আমি জানি না আপনারা বিষয়টা পুরোপুরিভাবে বোঝেন কিনা, অনেকেই বলছেন যে তার মানে এরা মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধাচরণ করেছেন তাদের কাব্য রচনা করতে গিয়ে। বিষয়টা কিন্তু মোটেও এরকম না। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে যখন কিনা জীবনানন্দ দাশের কাব্যগুলো প্রকাশিত হতে শুরু করলো, জীবনানন্দ দাশের যে দ্বিতীয় কাব্যগ্রন্থ ছিল ঝরা পালক, তার যে তৃতীয় কাব্যগ্রন্থটা ছিল ধূসর পাণ্ডুলিপি, এই ধূসর পাণ্ডুলিপি কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন আমাদের এই অঞ্চলের কাব্যের ধারা নিয়ে একটা সম্পাদনা প্রকাশ করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার মধ্যে এই ধূসর পাণ্ডুলিপিকে সংযুক্ত করেছিলেন, ঠিক আছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে সুধীন্দ্রনাথ দত্ত তিনি যখন তার প্রথম কাব্যগ্রন্থ 1930-তে তন্নি নামে তার প্রথম কাব্যগ্রন্থটা নিয়ে আসলেন, তিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে সেই কাব্যটা উৎসর্গ করলেন এবং তিনি তার উৎসর্গপত্রে লিখলেন যে এই যে তিনি উৎসর্গ করছেন এটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তার যে ঋণ, বা বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যে ঋণ রয়েছে, এই ঋণটাকে তিনি শোধ করার উদ্দেশ্যে তিনি এটা লিখছেন না বা এটি উৎসর্গ করছেন না। তিনি কি করছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বাংলা সাহিত্যের যে ঋণ আছে সেই ঋণটা স্বীকার করতে গিয়ে তিনি এটাকে উৎসর্গ করছেন। তার মানে আমরা যদি এই যে কথাগুলো শুনি যে বিংশ শতকের সূচনা লগ্নে, বিশেষ করে বিংশ শতকের যে তৃতীয় দশক আছে, সেই তৃতীয় দশকে গিয়ে বাংলা সাহিত্যে কিছু কবি সাহিত্যিকের আবির্ভাব ঘটেছিল যারা কিনা রবীন্দ্র প্রভাব বলয়ের বাইরে গিয়ে কাব্য রচনা করার চেষ্টা করেছেন এবং বাংলা সাহিত্যে একটা নতুন ধারার সূচনা করেছেন, যে ধারায় আমরা 5 জন কবিকে মুখ্যত প্রধান কবি হিসেবে বা প্রধান এই ধারার অগ্রপথিক হিসেবে যাদেরকে আমরা চিহ্নিত করি তাদেরকে একসাথে পঞ্চপাণ্ডব বলা হয়। এইটা যেন কোনোভাবেই আমাদের মনে এই ধারণা তৈরি করে না দেয় যে এই সকল কবি সাহিত্যিক তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ধারার বিরুদ্ধাচরণ করেছেন। বিষয়টা কখনোই এরকম না। কোনোভাবেই তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যে শ্রদ্ধাবোধ, সে শ্রদ্ধাবোধে কিন্তু ঘাটতি ছিল না। আমরা জানি যে বাংলা সাহিত্যে বিষ্ণুদে তিনি কি করেছিলেন, টি.এস. ইলিয়টের যে কাব্যগুলো রয়েছে সেই কাব্যগুলোকে তিনি বাংলা সাহিত্যে বাংলা ভাষায় অনুবাদ করার চেষ্টা করেছিলেন। তার বহুকাল পূর্বে কিন্তু এই ভূমিকাটা পালন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং টি.এস. ইলিয়ট রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় বিষ্ণুদে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় কি করতেন, টি.এস. ইলিয়টের এই কাব্যগুলো নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার আলাপচারিতা পর্যন্ত হয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের হয়ে তিনি সম্পাদনার কাজ করারও চেষ্টা করেছেন। তার মানে বিষয়টা বুঝতে হবে, এই যে একটা নতুনত্ব বা আমরা যে বলি রবীন্দ্র প্রভাব বলয়ের বাইরে গিয়ে একটা কাব্য রচনা করা, এই ঘটনাটা হলো এরকম যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য রচনার যে প্রভাব বা যে ধরন, সে ধরনটা মূলত বিহারীলাল চক্রবর্তীর গীতি কবিতার ধারা দ্বারা প্রভাবিত। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের স্বাধীন স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন কাব্যধারা তার তৈরি হয়েছিল, কিন্তু একটা 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 ধরন তৈরি হয়েছিল মানুষের মনের মধ্যে গ্রহণযোগ্যতার দৃষ্টিকোণ থেকে যে এই ধরনের কাব্যধারার বাহিরে হয়তোবা কাব্যধারা হতে পারে না। তো যখন কিনা ইংরেজি কাব্যের মতো করে বাংলা কাব্যগুলো এই অঞ্চলের বৈশিষ্ট্যানুসারে বা এই অঞ্চলের বিষয়বস্তুকে গুরুত্বারোপ করে বা এই অঞ্চলের বিষয়বস্তুকে উপজীব্য করে যখন ইংরেজি কাব্যের ধারায় বাংলা কাব্যগুলো রচিত হতে থাকলো, তখন বাংলা কাব্য একটা নতুনত্ব দেখলো এবং এই ধারায় আমরা কাদেরকে পেলাম, এই ধারায় আমরা মূলত 5 জন প্রধান কবিকে পেলাম, যাদের মধ্যে ছিলেন জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তীর কথা যদি আমরা চিন্তা করি, তিনি তো সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব হিসেবে 3 বছর কাজ করেছেন, ঠিক আছে, এবং জীবনের শেষ নিঃশ্বাসটা তিনি কিন্তু ওই শান্তিনিকেতনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো একটু মনে রাখতে হবে, এরা কেউই আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধাচরণ করেননি, কিন্তু তারা একটা নতুন সাহিত্য ধারার ক্ষেত্রে বা একটা নতুন ধরন তারা সৃষ্টি করেছিলেন। এই ধরনটা পুরোটাই তারা নিয়েছিলেন ইংরেজি কাব্য সাহিত্য, ইংরেজি যে কাব্য ধারা আছে সেখান থেকে, এবং অধিকাংশ ক্ষেত্রে এরা কিন্তু সকলে ওই ইংরেজি পাঠ্য
করা কবি সাহিত্যিক ছিলেন। ঠিক আছে, তো এদের মধ্যে আমরা পঞ্চপাণ্ডব নামে এদেরকেই চিনি। হ্যাঁ, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু এবং বিষ্ণুদেব। তো আশা করছি পঞ্চপাণ্ডব বলতে আসলে কি বোঝায় এবং পঞ্চপাণ্ডবের কবিগণ কেন বা কিভাবে তারা রবীন্দ্র প্রভাব বলয়ের বাইরে গিয়ে কাব্য রচনা করলেন এবং কেন তারা স্বতন্ত্র, আমার ধারণা আমি কিছুটা হলেও আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। আপনারা বুঝলেন কিনা আমাকে একটু জানান। এরপরে আমরা ব্যক্তি পর্যায়ে আলোচনা শুরু করব। আমরা ব্যক্তি পর্যায়ে আমাদের আলোচনা যাকে নিয়ে শুরু করব তিনি হলেন এই পঞ্চপাণ্ডবের মধ্যে জন্মসালের দিক থেকে যিনি সর্বপ্রথম এলেন সেই জীবনানন্দ দাশ। ঠিক আছে, আমি জানি সাহিত্যের ক্লাসে আমি একটু বিস্তারিত কথা বলি, তো আপনাদের কথা বলার অবকাশ খুব একটা হয় না। আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমাকে বলবেন, আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে পঞ্চপাণ্ডব নিয়ে তাহলে সেটাও আমাকে একটু বলে দেবেন। আপনারা আছেন, আপনারা শুনছেন? আমরা জানি যে বাংলা সাহিত্যের এই ক্ষণজন্মা যে কবি আছেন তো বুঝলাম, বুঝলেন কিনা এতটুকু তো বলতে হবে। এই ক্ষণজন্মা কবির জীবনকাল ছিল মাত্র 55 বছর। 1899 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1954 সালে মৃত্যুবরণ করেছেন। আমরা সকলে জানি আমরা সকলে জানি যে এই 1899 সালে জীবনানন্দ দাশের জন্ম হয়েছিল বরিশাল জেলায়। ঠিক আছে, তবে তার পূর্বপুরুষ আসলে বরিশাল জেলায় ছিলেন না। আমি একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হলো জীবনানন্দ দাশের পরিবারটা আমার কাছে আনন্দ পরিবার বলে মনে হয়। এই আনন্দ, জীবনানন্দ, তার ভাই অশোকানন্দ, তার বাবার সত্যানন্দ, তার দাদা সর্বদানন্দ, তো সবাই মোটামুটি আনন্দ। তো সর্বদানন্দের সময় অর্থাৎ জীবনানন্দ দাশের দাদাদের সময়ে তারা আসলে মুন্সিগঞ্জে ছিলেন, অর্থাৎ তাদের পূর্ব নিবাস বা আদি নিবাস যেটাকে বলে সেটা ছিল মুন্সিগঞ্জ জেলায়, বর্তমান বিক্রমপুর, তৎকালীন বিক্রমপুর, বর্তমান মুন্সিগঞ্জ জেলায়। ঠিক আছে, সর্বদানন্দের সময় তার ফ্যামিলি বরিশালে চলে আসে এবং বরিশালে চলে এসে সর্বনানন্দ তিনি ব্রাহ্ম ধর্ম, যেটা রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠিত, সেই ধর্ম ধারায় তিনি দীক্ষিত হন এবং তার পরবর্তীতে যারা এসছে তারা আসলে এই ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন। তো জীবনানন্দ দাশের বাবা মা দুজনেই শিক্ষিত ছিলেন। জীবনানন্দ দাশের বাবা সত্যানন্দ দাশ, অবশ্য সত্যানন্দ দাশ ছিলেন না, সত্যানন্দ দাশগুপ্ত ছিলেন। তার বাবার নাম ছিল সত্যানন্দ দাশগুপ্ত। এই সত্যানন্দ দাশগুপ্ত ব্রজমোহন বিদ্যালয়, সেই ব্রজমোহন বিদ্যালয়ের শিক্ষকতা করছেন এক সময়। পাশাপাশি তিনি বরিশালের ব্রাহ্ম সমাজের একটা মুখপত্র ছিল, একটা পত্রিকা, যে পত্রিকার নাম ছিল ব্রাহ্মবাদী পত্রিকা। এই পত্রিকাটার নামটা আমরা এ কারণে লিখলাম কারণ জীবনানন্দ দাশের জীবনে এই ব্রাহ্মবাদী পত্রিকা 2 থেকে 3 বার গুরুত্বপূর্ণভাবে তার সাহিত্য জীবনের সাথে ব্রাহ্মবাদী পত্রিকাটা 2 থেকে 3 বার যুক্ত হয়েছে। তো এই ব্রাহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন জীবনানন্দ দাশের বাবা সত্যানন্দ দাশগুপ্ত। এবং আমরা জানি যে জীবনানন্দ দাশের মা ছিলেন নারী কবি কুসুম কুমারী দাস। ওই দাশগুপ্ত আসলে পরবর্তীতে গিয়ে তারা দাসে রূপান্তরিত হয়েছেন। এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণনা করা হয়, কেউ কেউ, তবে বিভিন্নজন বিভিন্নভাবে বলেন। তবে এই জীবনানন্দ দাশের জীবনী পাঠ করলে জানা যায় যে জীবনানন্দ দাশ
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের অত্যন্ত ভক্ত ছিলেন এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের পূর্ব নাম ছিল চিত্তরঞ্জন দাশগুপ্ত। চিত্তরঞ্জন দাশ কোনো একটা কারণে নিজের নাম থেকে ওই দাশগুপ্ত থেকে গুপ্ত অপসারণ করে জীবনানন্দ দাশ মানে চিত্তরঞ্জন দাশ রাখেন। এরই পরবর্তীতে আমরা দেখতে পাই যে জীবনানন্দ দাশ 1927 সালের 26-27 সালের দিকে গিয়ে তার যে প্রথম কাব্য, হ্যাঁ সেই তার প্রথম কাব্য ঝরা পালক, সেই ঝরা পালক প্রকাশের পূর্বে তিনি নিজের নামটা পরিবর্তন করে জীবনানন্দ দাশ রেখেছিলেন দাশগুপ্ত থেকে। তো কুসুম কুমারী দাশের একটা কবিতা কিন্তু আমরা পড়েছি, আদর্শ ছেলে, না? মোটামুটি সবারই শিশু পাঠ্যকালে মানে আমাদের বিদ্যালয়ে পড়ার সময় এটা আমাদের পাঠ্য ছিল। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, এটা মোটামুটি আমরা সকলে জানি। তিনি একজন নারী কবি ছিলেন এবং তিনিও মূলত এই ব্রাহ্মবাদী পত্রিকার জন্য অনেক কাব্য রচনা করেছেন। তো জীবনানন্দ দাশ এর পড়াশোনা মোটামুটি বরিশাল শহরেই হয়েছে। পরবর্তীতে তিনি কলকাতায় এসেছেন। তো ব্যক্তিগত জীবনে জীবনানন্দ দাশ অভাব অনটনের মধ্য দিয়ে জীবনযাপন করেছেন, তবে যেভাবে এটাকে চিত্রায়িত করা হয় বিষয়টা অতটা এরকম না। অনেকের ধারণা, আমরা জানি যে জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। তো অনেকে বলে যে পারিবারিক সমস্যা, অভাব অনটন এই সকল এর কারণে সমাজ জীবনের প্রতি বা পরিবার জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে জীবনানন্দ দাশের মধ্যে একটা আত্মহননের চিন্তা আসে, যেখান থেকে তিনি ট্রামের তলে পড়ে মৃত্যুবরণ করেছিলেন। বিষয়টা মোটেও এরকম না। জীবনানন্দ দাশের স্ত্রী তিনি কিন্তু শিক্ষিকা ছিলেন এবং তিনি ঢাকা ইডেন কলেজের শিক্ষার্থী ছিলেন। জীবনানন্দ দাশের বিয়ে হয় ঢাকাতে সদরঘাটে রাজা রামমোহন লাইব্রেরি নামে একটা জায়গা আছে, সেখানে। জীবনানন্দ দাশ তার ব্যক্তিগত জীবনে বেশ কিছু কলেজে শিক্ষকতা করেছেন এবং এই শিক্ষকতার জন্য তিনি বরিশালে শিক্ষকতা করেছেন, স্কুলে শিক্ষকতা করেছেন, ব্রজমোহন স্কুলে, কলকাতায় শিক্ষকতা করেছেন, দিল্লিতে শিক্ষকতা করেছেন, ঢাকাতে এসে। কিন্তু এই যে তিনি বিভিন্ন সময় শিক্ষকতা করেছেন তার কোনো জায়গায় চাকরিটা দীর্ঘস্থায়ী হয়নি। বিভিন্ন কারণে চাকরিগুলো দীর্ঘস্থায়ী হয়নি। আমরা তার জীবনে বেশ কিছু সময় তাকে বেকার হিসেবে দেখতে পাই, কখনো কখনো আমরা তাকে বিমা কোম্পানির এজেন্ট হিসেবে দেখতে পাই, কিন্তু যেভাবে চিত্রায়ন করা হয় বিষয়টা অতটা রকম না। তাহলে আমরা যদি বলতে চাই যে জীবনানন্দ দাশ পেশাগত জীবনে কি করতেন, পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক ছিলেন। 1954 সালে মৃত্যুবরণ করেন। এটা হলো তার ব্যক্তি জীবন। ব্যক্তি জীবন সম্পর্কে জীবনানন্দ দাশের আলোচনা করতে গেলে অনেক কিছু আলোচনা করা যায়। তার জীবনে অনেকগুলো পর্ব আছে, বরিশাল পর্ব, কলকাতা পর্ব, দিল্লি পর্ব। তো এত কিছুর আমাদের প্রয়োজন পড়বে না, কারণ আমরা প্রিলির জন্য নিজেদেরকে প্রস্তুত করার চেষ্টা করছি। তো আমরা জীবনানন্দ দাশের পারিবারিক পরিচয়টা জানলাম, তার আদি নিবাস সম্পর্কে জানলাম। তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। বাবার নাম ছিল সত্যানন্দ দাশগুপ্ত এবং মা ছিলেন কুসুম কুমারী দাস, নারী কবি কুসুম কুমারী দাস। পরবর্তীতে তারা এই জীবনানন্দ দাশ তার নাম পরবর্তীতে চেঞ্জ করে দাস হয়েছিলেন। প্রাথমিকভাবে তার নাম কিন্তু দাশগুপ্ত ছিল। তার একটা পারিবারিক ডাকনাম ছিল, তার ডাকনাম ছিল মিলু। আমি জানি না যেমন করে শামসুর রহমানের ডাকনাম আমাদের পরীক্ষায় চলে আসে, কোনো এক সময় হয়তো বা জীবনানন্দ দাশের নামও আমাদের পরীক্ষায় চলে আসতে পারে। দ্যাটস ওয়াই একটু বলা, এর মধ্যে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু নাই। চলে যাব আমরা জীবনানন্দ দাশের ব্যক্তি জীবন তো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, আমরা চলে যাব তার সাহিত্য কর্মগুলোতে। সাহিত্য জগতে প্রকাশের ধারায় জীবনানন্দ দাশ কিন্তু তার জীবনের সূচনা থেকেই একটা সাহিত্যের আবহের মধ্যে বড় হয়েছেন। ব্রাহ্ম ধর্মের অনুসারী হওয়ায় তার বাসায় নিয়মিত ধর্মশাস্ত্রগুলো আবৃত্তি করা হতো। তার মা নিজে কাব্য রচনা করতেন, কবিতা রচনা করতেন। এই পরিবেশে বড় হওয়া জীবনানন্দ দাশের 20 বছর বয়সে তার প্রথম কবিতা প্রকাশিত হয় ওই ব্রাহ্মবাদী পত্রিকায়, যে পত্রিকাটার নাম ছিল বর্ষা আবাহন। ঠিক আছে, তাহলে জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কবিতার নাম বর্ষা আবাহন, যেটি প্রকাশিত হয়েছিল ব্রাহ্মবাদী পত্রিকায়। আমি কিন্তু বলেছিলাম যে ব্রাহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন জীবনানন্দ দাশের পিতা সত্যানন্দ দাশগুপ্ত। জীবনানন্দ দাশের সাহিত্য জীবনে বেশ কয়েকটা অধ্যায়ে গিয়ে বা বেশ কয়েকটা পর্বে গিয়ে, বেশ কয়েকটা ইভেন্টে গিয়ে আমরা এই ব্রাহ্মবাদী পত্রিকার
সংযুক্তি দেখতে পাবো এর সাথে, জীবনানন্দ দাশের সাহিত্য জীবনের সাথে। এই কারণে ব্রাহ্মবাদী পত্রিকাটা সম্পর্কে বলা। তাহলে তার প্রথম কবিতাটা প্রকাশিত হলো বর্ষা আবাহন এর ব্রাহ্মবাদী পত্রিকার 1919 সালের বৈশাখ সংখ্যায়। ঠিক আছে, এত বেশি ডিটেল আপনাদের প্রয়োজন পড়বে না, বর্ষা আবাহন পর্যন্ত জানলেই আপনাদের চলবে। তো এটা তো ছিল জীবনানন্দ দাশের প্রথম কবিতা। তার প্রথম কাব্যের নাম কি ছিল? প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ছিল ঝরা পালক। ঠিক আছে, ঝরা পালক। তো এই ঝরা পালক কাব্যটার প্রকাশ সাল নিয়ে মতভেদ আছে। কেউ বলেন 1927, 1928, সালগুলো আমাদের প্রয়োজন পড়বে না। এই কাব্য, এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য। ঠিক আছে, এখান থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, সেটি হলো এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য। এই কাব্যের মধ্যে স্থান পেয়েছে একটি কবিতা যেটার নাম দেশবন্ধু প্রয়াণে। আমরা জানি, কিছুক্ষণ আগেই কথায় বলছিলাম যে জীবনানন্দ দাশ ভক্ত ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশগুপ্তের, যিনি কিনা পরবর্তীতে নিজের নাম পরিবর্তন করে চিত্তরঞ্জন দাশ রেখেছিলেন। এবং অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে জীবনানন্দ দাশের জীবনীতে যে এই চিত্তরঞ্জন দাশগুপ্তের নামের পরিবর্তনের ধারায় জীবনানন্দ দাশগুপ্ত তার নাম পরিবর্তন করেছিলেন। তো এই দেশবন্ধু প্রয়াণে এই কাব্যটা রচিত হয়েছিল 1925 সালে চিত্তরঞ্জন দাশগুপ্তের মৃত্যুর সময়। এটি ব্রাহ্মবাদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, যে পত্রিকাটি পরবর্তীতে ঝরা পালক, যে কবিতাটি পরবর্তীতে ঝরা পালক কাব্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক আছে, তৃতীয় যে গুরুত্বপূর্ণ তথ্যটা সেটা হচ্ছে, এটা হলো তাহলে এই কবিতার এই কাব্যের একটা গুরুত্বপূর্ণ কবিতা। তৃতীয় যে গুরুত্বপূর্ণ তথ্যটা দরকার সেটা হলো এই কাব্যের মধ্য দিয়েই জীবনানন্দ দাশগুপ্ত থেকে দাস হয়েছিলেন। হ্যাঁ, এটা একটু মনে রাখবো আমরা। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব জীবনানন্দ দাশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাব্যে। জীবনানন্দ দাশের জীবদ্দশায় তার সকল কাব্য কিন্তু প্রকাশিত হয়নি। জীবনানন্দ দাশ যে শুধু কবিতা রচনা করেছেন বা কাব্য রচনা করেছেন, বিষয়টা কিন্তু এরকম না। তার জীবনে আমরা দেখতে পাই যে তিনি টোটাল 21টির মতো এখন পর্যন্ত প্রাপ্ত 21টির মতো উপন্যাস রচনা করেন, 126টির মতো গল্প রচনা করেন, 3টি প্রবন্ধ গ্রন্থ পাওয়া যায় তার। তো এই সব কিছু বিশেষত তার জীবনে রচিত, জীবদ্দশায় রচিত এই কাব্য বা গদ্য গ্রন্থগুলো, এগুলো অধিকাংশই কিন্তু তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে। তো তার দ্বিতীয় যে কাব্যটি, আমি ধারণা করছি যে ঝরা পালক সম্পর্কে যে তথ্যগুলো আপনাদের প্রয়োজন ছিল সে তথ্যগুলো আপনারা লিখে নিয়েছেন। ঝরা পালক কাব্যটা, এটা জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ। হ্যাঁ, এটির মধ্যে গুরুত্বপূর্ণ যে কবিতা আছে সেটি হলো দেশবন্ধু প্রয়াণে, এবং এই কবিতার কাব্যগ্রন্থের মধ্য দিয়ে জীবনানন্দ দাশ তার নাম পরিবর্তন করেছিলেন। তো জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যতে চলে যাব আমরা, সেটির নাম হলো ধূসর পাণ্ডুলিপি। আমরা এর এত 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 সালের দিকে আমরা যাব না, এত সাল আমাদের মনে থাকবে না। আমরা বলেছি যে এই কাব্যের একটা গুরুত্বপূর্ণ কবিতা আছে, সেটার নাম মৃত্যুর পূর্বে। ঠিক আছে, এই মৃত্যুর পূর্বে যে কবিতাটা, এই কবিতাটা পরবর্তীতে, এই কবিতাটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা বলেছি কিছুক্ষণ আগে কথায় কথায় যে 1938 সালের পূর্বে, 38 সালের পূর্বে, কারণ এটা 38 সালে প্রকাশিত হয়, 38 সালের পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের এই অঞ্চলের কাব্য নিয়ে একটা সম্পাদনা করছিলেন, যেখানে এই অঞ্চলের বেশ কিছু কবিতা স্থান পায়। তো তার মধ্যে জীবনানন্দ দাশের একটা কবিতা স্থান পেয়েছিল, সেটার নাম ছিল মৃত্যুর পূর্বে। ওই যে গ্রন্থটা বা সংকলনটা
রবীন্দ্রনাথ ঠাকুরের যে সংকলনটা ছিল সেই সংকলনটার নাম ছিল বাংলা কাব্যের পরিচয়। ঠিক আছে, প্রশ্নটা কি হতে পারে? যদি প্রশ্ন খুব বেশি গভীরে যায়, তাছাড়া এই প্রশ্ন কখনোই করবে না, প্রশ্ন করতে পারে যে জীবনানন্দ দাশের কোন কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত কাব্য সংকলনের মধ্যে স্থান পেয়েছে। সেক্ষেত্রে মনে রাখবো যে সেই কবিতাটার নাম হলো মৃত্যুর পূর্বে, এবং যে সংকলনে এটা স্থান পেয়েছে সেটা হলো বাংলা কাব্যের পরিচয়। ঠিক আছে, ইউসুফ মাতবর একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের দিকে মনোনিবেশ করতে গিয়ে আসলে কথা মাঝখানে একটু থেমে গিয়েছিল। তিনি জানতে চেয়েছেন দাশ কি কবিতার মাধ্যমে নিয়েছেন নাকি কাব্যের মাধ্যমে নিয়েছেন। অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, কাব্যগ্রন্থ হিসেবে কবিতাগুলো প্রকাশিত হওয়ার, একটা কাব্যগ্রন্থের অভ্যন্তরে তো অনেক কবিতা থাকতে পারে, কবিতাগুলো প্রকাশিত হওয়ার আগে অনেক সময় কবিতাগুলো স্বাধীনভাবে একটা একটা করে বা একাধিক কবিতা প্রকাশিত হয়ে যায়। জীবনানন্দ দাশের ঝরাপালক কাব্যেই আমরা গিয়ে তার নামের পরিবর্তনটা দেখতে পাই। তার পূর্বে জীবনানন্দ দাশ তার নামের পরিবর্তন এনেছিলেন কিনা বা কোনো কবিতার পত্রিকা প্রকাশের কালে তিনি এই নামের পরিবর্তন এনেছিলেন কিনা এটা জানা যায় না, মানে আমি জানি না, আমি এভাবে কোনো তথ্য পাইনি। তবে এতটুকু জানি যে ঝরাপালক কাব্যের পরে তিনি জীবনানন্দ দাশগুপ্ত থেকে বা ঝরাপালক কাব্যর সময় থেকে তিনি দাশগুপ্ত থেকে দাস হিসেবে নিজের নাম ব্যবহার করতে শুরু করেন। এখন এই ধূসর পাণ্ডুলিপি যে কাব্যটা রয়েছে, এই কাব্যটাকে বলা হয় চিত্ররূপময় কবিতা। ঠিক আছে, হ্যাঁ, মানে এই কাব্যের যে কবিতাগুলো আছে সেই কাব্যগুলোকে চিত্ররূপময় কবিতা বলা হয়। তবে এই যে একটা স্বীকৃতি, সেই স্বীকৃতিটাও কিন্তু কে দিয়েছিলেন? স্বীকৃতি দিয়েছিলেন এই বাংলা কাব্যের পরিচয় লেখা বা সম্পাদক সেই রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এবং এ কারণেই এখান থেকেই কিন্তু জীবনানন্দ দাশের একটা সাহিত্য স্বীকৃতি বা একটা উপাধি কিন্তু অনেকে গ্রহণ করেন। বলা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর এই চিত্ররূপময় কবিতার যে স্রষ্টা জীবনানন্দ দাশ, সেই জীবনানন্দ দাশকে চিত্ররূপময় কবি বলেছেন। জীবনানন্দ দাশকে কিন্তু বেশ কিছু সাহিত্যিক সম্পাদক তারা জীবনানন্দ দাশকে বেশ কিছু স্বীকৃতি দিয়েছেন। যেমন আমরা জানি যে বুদ্ধদেব বসু তিনি বেশ কিছু পত্রিকার সাথে সংযুক্ত ছিলেন, কবিতা, প্রগতি, হ্যাঁ, এরকম বেশ কিছু পত্রিকা তিনি নিজে সম্পাদনা করেন, চতুরঙ্গ। এই পত্রিকাগুলোতে জীবনানন্দ দাশের কাব্য বা কবিতাগুলো প্রকাশিত হতো, এবং এই কবিতাগুলো প্রকাশ করতে গিয়ে একসময় কিন্তু সেই বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বা নির্জনতার কবি বলেছিলেন। ঠিক আছে, তো পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে কবি অন্নদাশঙ্কর রায় তিনি কিন্তু জীবনানন্দ দাশকে শুদ্ধতম কবি বলেছিলেন। তো এই যে সাহিত্য স্বীকৃতি বা উপাধিগুলো সেগুলো এভাবেই এসছে। ঠিক আছে, তাহলে এই ধূসর পাণ্ডুলিপি, এই কাব্যের যে কবিতাগুলো রয়েছে, এই কবিতাগুলোকে রবীন্দ্রনাথ ঠাকুর উপমায়িত করেছিলেন কি হিসেবে? চিত্ররূপময় কবিতা হিসেবে। এবং এখান থেকেই জীবনানন্দ দাশের একটা উপাধি ড্রাইভ করা হয়, বলা হয় তিনি চিত্ররূপময় কবি ছিলেন। আরেকটা বিষয় সেটা হলো, না, এখান থেকে আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের প্রয়োজন পড়বে না। আচ্ছা, বেনজির সুলতানা বলেছেন যে বারবার আটকে যাচ্ছে, আপনাদের কারো ক্ষেত্রে এরকম হচ্ছে কিনা এটা একটু আমাকে জানাবেন। ঠিক আছে, অন্য কেউ ক্লাস করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা বা অন্য কারো ক্ষেত্রে এরকম প্রবলেম হচ্ছে কিনা এটা একটু আমাকে জানাবেন। ঠিক আছে, আমি কিন্তু আজকে ওই প্রথমবারের পরে এখানে, যদিও আজকে বেশি সময় আমি আপনাদের সাথে কথা বলতে কাটাচ্ছি, এদিকে তাকানোর সুযোগ কম পাচ্ছি, তো আমি কিন্তু এই সমস্যাটা খুব বেশি ফেস করছি না। আপনারা ফেস করছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের আলোচনায় ফেরত যাই। তাহলে ধূসর পাণ্ডুলিপি নিয়ে আমাদের আলোচনা শেষ হলো। এরপরে আমরা যে কাব্যটা নিয়ে কথা বলবো, সে কাব্যটা জীবনানন্দ দাশের কাব্যগুলোর মধ্যে আমার মতে সর্বাধিক পঠিত কাব্যগ্রন্থ, যেটার নাম, আচ্ছা, অরোরা রিন বলেছেন যে সমস্যা হচ্ছে, কেউ কেউ বলেছেন সমস্যা হচ্ছে না, তার মানে কারো জায়গায় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। শুভ জীবন, ওয়ালাইকুম সালাম। তানজিমান কায়সার, কেমন আছেন আপনি? তো আমরা কথা বলছিলাম জীবনানন্দ দাশের পরবর্তী কাব্যগ্রন্থ নিয়ে, যেটার নাম বনলতা সেন। এই কাব্যগ্রন্থের কথা শোনা যাচ্ছে না, তো এক এক জায়গায় এক এক রকম প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে নেটের কারণেই প্রবলেমটা হচ্ছে। তো
আমরা জানি যে এই বনলতা সেন যে কাব্যটা রয়েছে, এই কাব্যে জীবনানন্দ দাশ বনলতা সেন সম্পর্কে লিখিত যে শিক্ষার্থীরা আছেন তারা একটু ভালো করে শোনার চেষ্টা করবেন, কারণ জীবনানন্দ দাশের বনলতা সেন নিয়ে বেশ কয়েকবার পরীক্ষায় প্রশ্ন এসছে। বনলতা সেন কবিতার মধ্যে জীবনানন্দ দাশ অনেক কিছু সমন্বয় ঘটিয়েছেন। তিনি বিভিন্ন পৌরাণিক নামকে ব্যবহার করেছেন তার এই বনলতা সেন কাব্যের মধ্যে। ঠিক আছে, এই কাজটা করতে গিয়ে তিনি পৌরাণিক একটা সৌরভ এনেছেন তার কাব্যে, পাশাপাশি তিনি প্রেমের একটা চিত্র অঙ্কন করেছেন। এই কাজটা করতে গিয়ে তিনি প্রকৃতিকে ব্যবহার করেছেন, তিনি তার কাব্যশৈলীকে ব্যবহার করেছেন, এবং এই যে ম্যাটেরিয়ালগুলো আছে এই ম্যাটেরিয়ালগুলোকে তিনি ঢেলেছেন একটা ছাঁচে, যে ছাঁচটা আমাদের না, যে ছাঁচটা মূলত ইংরেজি কাব্যধারার। এবং এই কাজটা করতে গিয়ে তিনি একটা বিশেষ কাব্যগ্রন্থের অনুসরণ করেছেন, যে কাব্যটার নাম ছিল টু হেলেন। হ্যাঁ, এই যে টু হেলেন, এই কাব্যটা এডগার অ্যালান পোয়ের রচিত। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা, জীবনানন্দ দাশ এটার মধ্যে একটা অপূর্ব মিথস্ক্রিয়া করেছেন। কিসের মধ্যে? পৌরাণিক সৌরভ, প্রেমের চিত্রাঙ্কন, প্রকৃতির সুন্দর বর্ণনা এবং প্রকৃতিকে উপমা হিসেবে ব্যবহার করা। কি সুন্দর করে তিনি বলেছেন যে পাখির নীড়ের মতো চোখ। হ্যাঁ, এই যে একটা 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 উপমা প্রয়োগ, এটা করতে গিয়ে তিনি কি করেছেন, প্রকৃতির যে বিভিন্ন সৌন্দর্যের জায়গাগুলো আছে সেই জিনিসগুলোকে ব্যবহার করেছেন তার কাব্যে। তো ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করেছেন এখান থেকে, এবং এই কাজটা করেছেন, এটাকে সাজিয়েছেন তিনি একটা অবয়বে, যে অবয়বটা আমাদের না, যে অবয়বটা ইংরেজি কাব্যধারার। এবং এই কাজটা করতে গিয়ে তিনি এডগার অ্যালান পো রচিত টু হেলেন যে কাব্যটা রয়েছে সেই কাব্যটাকে তার স্ট্রাকচার হিসেবে, অনুসরণীয় হিসেবে রেখেছেন। ঠিক আছে, শুভ জীবন, আলহামদুলিল্লাহ ভাই। শরীর এখন যেমন আছে মন সেটাকে মেনে নিতে চাচ্ছে না, আমি চাচ্ছি এটাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে। তো বনলতা সেন নিয়ে আর বেশি ডিটেলে কথা বলতে গেলে আমি অনেক বেশি বিস্তারে চলে যাব, সেখান থেকে এটাকে একেবারে পুনরায় একটা জায়গায় নিয়ে এসে আমাদের আলোচনাকে সমাপ্ত করতে সময় লেগে যাবে। তো আমরা চলে যাব জীবনানন্দ দাশের জীবদ্দশায় প্রকাশিত তার পরবর্তী কাব্যগ্রন্থ। এগুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। এটার একটা নাম হলো মহাপৃথিবী, আর একটা নাম হলো 7টি তারার তিমির। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন জীবনানন্দ দাশ তার কাব্যগুলোর নামকরণ করতে গিয়েও কিন্তু তিনি নতুনত্ব রেখেছেন। আমরা মহাসমুদ্রের কথা শুনেছি, আমরা মহাদেশের কথা শুনেছি, কিন্তু তিনি যখন কাব্য রচনা করছেন তখন কাব্যের নামকরণ করছেন মহাপৃথিবী। ঠিক আছে, আমরা জানি যে তারকা থেকে বা নক্ষত্র থেকে আলো নিঃসৃত হয়, সেই আলোয় আমরা আলোকিত হই। যেমন করে সূর্য নামক নক্ষত্রের আলোয় আমরা সারাদিন আলোকিত হচ্ছি, এবং তারই প্রভাবে আমাদের রাতটাও আলোকিত হচ্ছে, সুভাষিত হচ্ছে। কিন্তু তিনি বললেন যে এখানে আসলে আলো না, এখানে কি আছে? অন্ধকার। তিনি বললেন 7টি তারার তিমির। ঠিক আছে, তো এই যে নামকরণগুলো, এগুলো থেকেই কিন্তু জীবনানন্দ দাশের যে নতুনত্ব বা তার যে সাহিত্যের ধারার ভিন্নতা, এই জিনিসগুলো প্রকাশিত হয়। তো আপনাদের জন্য মহাপৃথিবী এবং 7টি তারার তিমির থেকে এর চেয়ে বেশি আলোচনার প্রয়োজন নাই। এই কাব্যগুলোই মূলত জীবনানন্দ দাশের জীবদ্দশায় প্রকাশিত হয়েছে। তাহলে তার জীবদ্দশায় প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে আচ্ছা, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের একজন ভালো সহচর, ঠিক আছে, যিনি হলেন ভারতচন্দ্র রায়গুণাকর নামে আমাদের সাথে যুক্ত আছেন। তিনি কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি খুব সুন্দর করে বলেছেন যে সালে জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছেন সেই সালেই বাংলা সাহিত্যের অন্যতম নক্ষত্র কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন। যেমন করে জীবনানন্দ দাশ চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে দেশবন্ধু প্রয়াণে রচনা করেছিলেন, ঠিক একইভাবে দেশবন্ধু প্রয়াণে, এটা তো একটা কবিতা ছিল, ঠিক একইভাবে কাজী নজরুল ইসলাম
চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে চিত্তনামা নামে পূর্ণাঙ্গ একটা কাব্যগ্রন্থ রচনা করেছেন। তো এই তথ্যগুলো তিনি আমাদের সাথে শেয়ার করেছেন এবং বলেছেন যে 1899 সালে জীবনানন্দ দাশ কাজী নজরুল ইসলামের সাথে জন্মগ্রহণ করেছেন এবং কাজী নজরুল ইসলাম মৃত্যুর সময় 1976 সালে সাথে করে জসিমউদ্দিনকে নিয়ে মৃত্যুবরণ করেছেন। তো এই তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো জীবনানন্দ দাশের জীবদ্দশায় প্রকাশিত কাব্যগ্রন্থ আমরা জানলাম ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী এবং সাতটি তারার তিমির। এই যে ধূসর পাণ্ডুলিপি, এই ধূসর পাণ্ডুলিপি কবিতার পরেই কিন্তু জীবনানন্দ দাশ ধূসরতার কবি হিসেবে পরিচিত হয়েছিলেন। তাহলে একটু লক্ষ্য করলে আমরা কিন্তু বেশ কিছু জীবনানন্দ দাশের বেশ কিছু সাহিত্য স্বীকৃতি বা জীবনানন্দ দাশের বেশ কিছু প্রচলিত উপাধি সম্পর্কে আমরা কিন্তু পরোক্ষভাবে ধারণা নিলাম। প্রথমত, ধূসর পাণ্ডুলিপির জন্য ধূসরতার কবিতা। ধূসর পাণ্ডুলিপির কবিতাগুলোকে চিত্ররূপময় কবিতা বলার কারণে তাকে আমরা চিত্ররূপময় কবি হিসেবে বলছি, যে জীবনানন্দ দাশকে চিত্ররূপময় কবি হিসেবে স্বীকৃতি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই আলোচনা করতে গিয়ে আমরা বলছিলাম যে জীবনানন্দ দাশের কবিতাগুলোর মধ্যে থেকে বেশ কিছু কবিতা প্রকাশিত হয়েছিল বুদ্ধদেব বসু সম্পাদিত যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলোতে, এবং বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে নির্জনতার কবি বা নির্জনতম কবি হিসেবে স্বীকৃতি দিয়েছেন বা ভূষিত করেছেন উপাধিতে বা উপমায়িত করেছেন। একইভাবে কবি অন্নদাশঙ্কর রায় তিনি জীবনানন্দ দাশকে শুদ্ধতম কবি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তো বেশ কিছু সাহিত্য স্বীকৃতি এবং উপাধি সম্পর্কে আমরা মোটামুটি একটা অন্তত নামগুলো তো জানতে পারলাম, ধারণা পেলাম কি না আমি জানি না। এবার আমরা চলে যাব জীবনানন্দ দাশের মৃত্যুর পরে প্রকাশিত তার কাব্যগ্রন্থগুলোতে। এর মধ্য থেকে দুটো কাব্যগ্রন্থ মূলত তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। এর মধ্য থেকে যেটি আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটির নাম হলো রূপসী বাংলা। ঠিক আছে, যেটি বেনজির সুলতানা বলেছেন 1976 কি হবে? ওই 1976 সালে নজরুল মারা গেলেন, একই সালে জসিমউদ্দিন মারা গেলেন। একটু রিলেট করার চেষ্টা করেছে ভারতচন্দ্র রায়গুণাকর। আসলে এই কাজগুলো করলে পরে আপনারা যদি রিলেট করে মনে রাখার চেষ্টা করেন তাহলে অনেক তথ্য কিন্তু সহজে মনে থাকে। অর্থাৎ যে সালে জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছেন একই সালে জন্মগ্রহণ করেছেন কাজী নজরুল ইসলাম, যে সালে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন একই সালে মৃত্যুবরণ করেছেন জসিমউদ্দিন। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। জীবনানন্দ দাশের রূপসী বাংলা নিয়ে কথা বলছিলাম। মনে রাখতে হবে 1934 সালে এই কাব্যের রচনা মোটামুটি শেষ হয়ে যায়। অর্থাৎ জীবনানন্দ দাশের এই কাব্যগ্রন্থটি রচিত হয়েছিল এর প্রকাশের বহুকাল পূর্বে। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের মৃত্যুর পরে 1954 সালে জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করলে পরে তার বোন মূলত উদ্যোগী হয়ে এই রূপসী বাংলা কাব্যটি প্রকাশ করেছিলেন। 1957 সালে এই কাব্যটি জীবনানন্দ দাশের মৃত্যুর 3 বছর পরে এই কাব্যটি প্রকাশিত হয়। এই কাব্যের যে পাণ্ডুলিপি ছিল, এই পাণ্ডুলিপিতে তাহলে এই কাব্যের রচনা আমরা যদি বলি রচনা, তাহলে রচনা হলো 1934-এ, কাব্যটা প্রকাশিত হলো 1957 সালে। ঠিক আছে, আমি শুধু আপনাদের বোঝার জন্য বলছি, এই সালগুলো মুখস্থ করে আমাদের সময় নষ্ট আমরা করব না। এখন আমি যদি এগুলো না বলি তাহলে তো অনেক কিছু জানা হলো না, বোঝা হলো না, এ কারণে হয়তো বলতে হচ্ছে। কিন্তু যদি মুখস্থ করতে হতো অবশ্যই আমি আপনাদেরকে বলে দিতাম, বা সামনে যদি কোনো সাল আপনাদের মুখস্থ করতে হয় আমি আপনাদেরকে সেটা বলে দেওয়ার চেষ্টা করব। তো চলে যাই রূপসী বাংলা নিয়ে পরবর্তী আলোচনায়। রূপসী বাংলার যে পাণ্ডুলিপি ছিল, অর্থাৎ 1934-এ রূপসী বাংলার যে পাণ্ডুলিপিটা তৈরি করেছিলেন জীবনানন্দ দাশ, সেটিতে কিন্তু এটার নাম রূপসী বাংলা ছিল না, সেটিতে এটার নাম ছিল বাংলার ত্রস্ত নীলিমা। ঠিক আছে, পরবর্তীতে প্রকাশকালে এটি রূপসী বাংলা নামে প্রকাশিত হয়, এবং এটি যখন রূপসী বাংলা নামে প্রকাশিত হয় এরপর থেকেই কিন্তু আমরা জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি হিসেবে চিনি। অর্থাৎ জীবনানন্দ দাশের এই যে নামগুলো, এই যে উপাধিগুলো, এই উপাধিগুলো কিন্তু বিভিন্ন কারণে এসেছে। ঠিক আছে, ইউসুফ মাদবর প্রশ্ন করেছেন রূপসী এবং প্রমথ বানানে, বানান ঠিক না, এটা হচ্ছে উচ্চারণ। বানানে আসলে অক্ষর হয় না, অক্ষর হয় উচ্চারণে। হ্যাঁ, প্রশ্নটা আমি আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি, আপনারা একটু উত্তর করবেন যে রূপসী, আমি কিন্তু বলেই দিলাম, হ্যাঁ রূপসী,
হ্যাঁ, এই রূপসী শব্দের মধ্যে কতটি অক্ষর আছে? প্রমথ। হ্যাঁ, এটার মধ্যে কতটি অক্ষর আছে একটু জানাবেন। আমার বলার ধরনেই কিন্তু উত্তর আছে, আমি জানি না আপনারা ধরতে পারলেন কিনা। ইউসুফ মাতবর, প্রশ্ন সুন্দর ছিল। তো এই ছিল জীবনানন্দ দাশের মৃত্যুর পরে প্রকাশিত কাব্য। আচ্ছা, এই কাব্যের একটা গুরুত্বপূর্ণ কবিতা হলো ওই যে আমরা যেটা শুনেছি, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। তো এই যে এই কবিতাটা তার জীবনানন্দ দাশের এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে জীবনানন্দ দাশের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা কবিতার নাম কিন্তু আমরা শুনলাম। প্রথমত তার ঝরা পালকে স্থান পাওয়া দেশবন্ধু প্রয়াণে, তার ধূসর পাণ্ডুলিপিতে স্থান পাওয়া মৃত্যুর আগে, যেটি পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাব্য সংকলনে, সম্পাদিত কাব্য সংকলনে স্থান পেয়েছিল। বনলতা সেন, এটা তো আমরা সকলে জানি। এবং তার এই রূপসী বাংলার মধ্যে আমরা পেলাম ওই আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। ঠিক আছে, তাহলে এরপরে তার আরেকটা কাব্য প্রকাশিত হয়েছিল, সেটির নাম হলো বেলা অবেলা কালবেলা। বেলা অবেলা কালবেলা। তাহলে এর মাধ্যমে জীবনানন্দ দাশের কাব্যের ধারা সম্পর্কে আমার কাছে যতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেগুলো আমাদের আলোচনা শেষ হয়ে গেল। ঠিক আছে, আমরা চলে যাব জীবনানন্দ দাশের গদ্য সাহিত্যে। আমি কথায় কথায় আপনাদেরকে বলেছি যে জীবনানন্দ দাশ তার পূর্ণ জীবনে এখন পর্যন্ত প্রাপ্ত 21টি উপন্যাস রচনা করেছেন। তার এই 21টি উপন্যাসের মধ্য থেকে আমার কাছে 3টি উপন্যাসকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে হয়। এর মধ্যে প্রথমটির নাম হলো মাল্যবান, এরপরে আরেকটি উপন্যাস আছে যেটার নাম হলো সতীর্থ, এবং আরেকটি উপন্যাস আছে যেটার নাম হলো কল্যাণী। এগুলোর বাইরে তার জলপাইহাটি নামে আরেকটি উপন্যাস মোটামুটি আলোচিত। ঠিক আছে, তবে আমার কাছে এই 3টি উপন্যাসকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়। 21টি উপন্যাসের নাম আপনাদের জানতে হবে না, এই 4টি জানলে মোটামুটি হয়ে যাবে। জীবনানন্দ দাশের গল্প মোটামুটি আব্দুল মান্নান সৈয়দ জীবনানন্দ দাশকে নিয়ে বেশ কিছু সাহিত্য সংকলন প্রকাশ করেছেন। তিনি নিজে সম্পাদনা করে জীবনানন্দ দাশের উপন্যাস সমগ্র, জীবনানন্দ দাশের গল্প সমগ্র, 2টি গল্প সমগ্র প্রকাশ করেছেন তিনি। হ্যাঁ, আব্দুল মান্নান সৈয়দ। ঠিক আছে, তো এই গল্পগুলো বলেছি, আমরা শুনেছি যে জীবনানন্দ দাশ এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী 126টির মতো গল্প লিখেছেন। তো এগুলো আমাদের প্রয়োজন পড়বে না, দ্যাটস ওয়াই আমরা সেটার আলোচনায় যাচ্ছি না। জীবনানন্দ দাশের জীবদ্দশায় তার কোনো গল্পগ্রন্থ প্রকাশিত হয়নি। সরাসরি বলা যেতে পারে তার কোনো গদ্যগ্রন্থই তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি। জীবনানন্দ দাশ একটি প্রবন্ধ লিখেছিলেন, যে প্রবন্ধটার নাম হলো কবিতার কথা। আচ্ছা, আমরা যখন বাংলা সাহিত্যের আধুনিক যুগে আসি তখন কিন্তু আমরা একটা ঝামেলায় পড়ে যাই। অনেক সময় দেখা যায় একটা গ্রন্থের নাম আরেকটা গ্রন্থের নামের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, আবার অনেক সময় দেখা যায় একই নামে একাধিক সাহিত্য রচনা করেছেন বা গ্রন্থ রচনা করেছেন। ঠিক আছে, তো এই যে জীবনানন্দ দাশের কবিতার কথা প্রবন্ধ, এই একই নামে কিন্তু প্রবন্ধ আছে সৈয়দ আলী আহসানের। তাহলে মনে রাখবো, কবিতার কথা প্রবন্ধ দিয়ে যদি সেখানে জীবনানন্দ দাশের নাম না থাকে তাহলে সেক্ষেত্রে উত্তর হবে সৈয়দ আলী আহসান। আমি বোঝাতে পারলাম কিনা? জীবনানন্দ দাশের উপন্যাসের মধ্যে আমাদের 4টা উপন্যাসের নাম জানলে চলবে, এর মধ্যে থেকে 3টি উপন্যাস আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ।